হাসপাতালে এক ধর্ষণের অভিযোগ, ফের হাসপাতালে ধর্ষণের অভিযোগ এবং এবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ, এবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠছে। এবার অভিযোগ ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। এবার আবারও সরকারি হাসপাতাল শিরোনামে আবারও সেই সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। এবার স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল এবং অভিযোগ উঠল ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালে এক স্বাস্থ্যকর্মী, সেই স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ আসছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় জানা। শুভময়, যেটা জানা যাচ্ছে এক স্বাস্থ্যকর্মী, তাকে ধর্ষণের অভিযোগ উঠছে ইতিমধ্যেই এবং ফ্যাসিলিটি ম্যানেজার বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ ঠিক উঠে আসছে? দেখো, ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, আজকেই শুধু নয়, বিভিন্ন মহিলাকে বিভিন্ন সময় ভয় দেখিয়ে তিনি বিভিন্ন কুপ্রস্তাব দিতেন, এমনকি ভয় দেখিয়ে তা বিভিন্নভাবে ব্যবহার করতেন এবং এই অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মহিলা অভিযোগের এক মহিলাকে ধর্ষণের অভিযোগেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। এই ঘটনা কিন্তু অনেকদিন থেকে নজরে আসছে। নজরে আসার পরেই কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই ব্যক্তির রুমে সিসিটিভি লাগানো হয় এবং সেই সিসিটিভিতে সরাসরি ধরা পড়ে। তারপরেই এই মহিলা যাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সে লিখিত অভিযোগ করে। লিখিত অভিযোগের ভিত্তিতেই পাঁশকুড়া থানা পুলিশ তাকে আজকে গ্রেপ্তার করেছে এবং এই এলাকায় কিন্তু এই ঘটনায় কিন্তু হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দিয়েছে। কেননা সাধারণ ফ্যাসিলিটি ম্যানেজার যদি এই ধরনের কাজ করতে থাকে এবং এটা সরকারি হাসপাতাল, তাহলে কি ধরনের বিভিন্ন মহিলারা কিভাবে কাজ করবেন সেই নিয়ে কিন্তু সরব হয়েছেন মহিলারা। শুভময়, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কি জানা যাচ্ছে, কিভাবে একটি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটলো? নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে ইতিমধ্যেই। হ্যাঁ, সেই নিয়ে কিন্তু হাসপাতালের যারা কর্মী তারা প্রশ্ন তুলেছেন এবং ফ্যাসিলিটি ম্যানেজার যদি এই ধরনের কাজ করতে থাকেন তাহলে কি অবস্থা হবে, কিন্তু কর্তৃপক্ষ অবশ্য এই ব্যাপারে কোনো মুখ খুলতে চাননি। মহিলার যেটা জানা গেছে, মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি যেটা জানাচ্ছেন যে শুধু এই মহিলাই নয়, আরো বেশ কিছু মহিলাকে তিনি এই ফ্যাসিলিটি ম্যানেজার কিন্তু ভয় দেখিয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে কিন্তু এই ধরনের কাজ করতেন বলে জানা গেছে। এই ঘটনায় কিন্তু সরব হয়েছে বিজেপি এবং তারা জানিয়েছেন যে সরকারি হাসপাতালে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা কোথায়, এবং বেসরকারি হাসপাতালে তো অন্য ধরনের ঘটনা ঘটতেই পারে, কিন্তু সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটায় কিন্তু এলাকার মানুষ সরব হয়েছেন। স্বপ্না, তো এখানেই তো প্রশ্ন উঠছে শুভময়, যে তুমি যেটা জানালে যে আরো কিছু মহিলাকে উত্তক্ত করতো, তাহলে দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে, তাহলে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হলো না? হাসপাতাল কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নিল না এতদিন? দেখো, মহিলাদের যে সঠিক তারা লিখিত অভিযোগ জানাতে চায়নি বা তারা সরাসরি অভিযোগ জানাতে চায়নি, সেই কারণেই কিন্তু এই ধরনের এই লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে মহিলা অভিযোগ জানিয়েছে তাকে অন্যান্যরা সাহস জোগাতেই কিন্তু তিনি আজকে পাঁশকুড়া থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন এবং লিখিত অভিযোগ জানানোর পরেই কিন্তু পুলিশ ব্যবস্থা নিয়েছে। তবে কর্তৃপক্ষ কিন্তু এই ব্যাপারে কোনো মুখ খুলতে চাননি, কেন যেহেতু হাসপাতালের ভেতরেই ফ্যাসিলিটি ম্যানেজারের রুমের মধ্যেই এই ঘটনাগুলি ঘটতো এবং সেই কারণেই কিন্তু তারা কোনো মুখ খুলতে চাননি। তারা ঘটনাটি পুরো এড়িয়ে যাচ্ছেন। তবে পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে। স্বপ্না, শুভময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই ঘটনা নিয়ে নির্যাতিতাদের ঠিক কি অভিযোগ শোনাবো আপনাদের। এটা হয়েছিল 2022 সালে, কোভিড শেষ হওয়ার পরে থার্ড ফ্লোর শুরু হওয়ার পর ঠিক আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল। আর আমি খুব গরিব ফ্যামিলি থেকে, মানে অনেক কষ্টে আমার বাবা মা ওখানে কাজে ঢুকিয়েছে, তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি নিজের মান সম্মানে সব কিছুর জন্য। কাল ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল। যাকে বলা যায় ধর্ষণ করার। কে করেছিল? জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি, কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। শুভময়, এখানেই প্রশ্ন উঠছে যে আমরা শুনলাম দুজন নির্যাতিতা, তারা ঠিক কি জানালেন, তাহলে এর আগে কেন ব্যবস্থা নিল না হাসপাতাল কর্তৃপক্ষ? শুভময়, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই ব্যাপারে কোনো মুখ খুলতে চাননি।
তারা যে মহিলা যেটা জানিয়েছেন তার ভিত্তিতেই আজকে ঘটনা গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আগে যে এই ধরনের ঘটনা ঘটেছে মহিলারা জানাচ্ছেন সেই কথা। 2022 সাল থেকে এই ঘটনা ঘটে আসছে, তাহলে 3 বছর হয়ে গেল শুভময়, এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, তুমি যেটা জানাচ্ছ। হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু ব্যবস্থা নেয়নি। মহিলা সরাসরি অভিযোগ জানাতেই কিন্তু আজকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে যে ঘটনা ঘটে আসছে সেটা বারবার জানানো সত্ত্বেও কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এর পেছনে কোনো রাজনৈতিক হাত যে ব্যক্তির পেছনে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। বিজেপির পক্ষ থেকে সেই প্রশ্ন তোলা হচ্ছে যে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে থাকলেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি প্রশাসনিকভাবেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষও কিন্তু কোনো রকম ধরনের ব্যবস্থা নেয়নি। ফলে বোঝাই যাচ্ছে যে এই ধরনের ঘটনার পেছনে কোনো উপরের হাত আছে বলে তারা দাবি করছেন। যদিও আজকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এবং এই অভিযোগ শুরু করেছে, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই ব্যাপারে কোনো রকম কোনো মুখ খুলতে চাননি। শুভময়, আমরা জানি যে আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্য থেকে সারা দেশে যেভাবে আন্দোলন হয়েছে, কিন্তু আবারও সেই সরকারি হাসপাতাল, আবারও একটি সরকারি হাসপাতাল শিরোনামে, এবং সরকারি হাসপাতালেই যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা ব্যবস্থা কোথায়? হ্যাঁ দেখো, সেই প্রশ্নই তুলছেন কিন্তু এলাকার মানুষ যে এই ধরনের সরকারি হাসপাতালে, সুপার স্পেশালিটি হসপিটাল, সেই হাসপাতালে যদি এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটে তাহলে অন্যান্য জায়গায় কি ঘটনা ঘটলেও কি ব্যবস্থা নেওয়া হবে? সেই অভয়াকাণ্ডের ছায় কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে আরজি করে যে ঘটনা তারই পুনরাবৃত্তি বলে মনে করছেন অনেকেই। এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি এই অভিযুক্ত যে ম্যানেজার, ফ্যাসিলিটি ম্যানেজার, তার মাথায় কি কোনো হেভি ওয়েট নেতা নেতৃত্বের হাত রয়েছে? দেখো, সেটাই কিন্তু স্থানীয় মানুষজন অভিযোগ করছেন এবং বিজেপির পক্ষ থেকেও যেটা জানানো হচ্ছে যে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে থাকলেও কিন্তু কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে কি এই যে বদলোক জাহিদ আব্বাস খান যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মাথায় নিশ্চয়ই কোনো বড় হাত ছিল, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাত ছিল, সেই অভিযোগই তারা করছেন। তারা সেই দাবি করছেন যাতে সঠিক তদন্ত হয় এবং সেই কারণেই তারা হাসপাতালে জড়ো হয়েছিলেন এবং বিক্ষোভও দেখিয়েছেন। তারা দাবি করছেন যে এই বদলোকের এই যে গ্রেপ্তার হওয়া যে অভিযুক্ত তার পেছনে নিশ্চয়ই কোনো বড় হাত আছে, নাহলে দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটতে থাকলেও কোনো ব্যবস্থা কেন নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেই দাবি তারা জানিয়েছেন এবং এই ঘটনার সঠিক তদন্ত তারা দাবি করছেন। তাহলে কি এতদিন পর্যন্ত পুলিশের কানে এই বিষয়টি পৌঁছায়নি? কারণ তুমি যেটা বললে, যেটা জানালে, পাশাপাশি নির্যাতিতাদের মুখ থেকে আমরা যেটা শুনলাম যে দীর্ঘদিন ধরে অন্যান্য মহিলাদেরও উত্তক্ত করছিল, তাহলে এতদিন পুলিশ কি করছিল সেই প্রশ্ন উঠছে। দেখো, পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে সরাসরি লিখিতভাবে বা সরাসরি কোনো অভিযোগ পুলিশের কাছে আসেনি, যার ফলে পুলিশ যেহেতু সরকারি হাসপাতাল সেহেতু সেখানে গিয়ে সুমোটোভাবে ব্যবস্থা নিতে পারে না। কিন্তু কোনো অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত আসেনি বলেই তারা ব্যবস্থা নিতে পারেনি। আজকে কিন্তু অভিযোগ আসতেই তারা ব্যবস্থা নিয়েছে, সেই ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। এবং আগে কিন্তু কোনো ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি বলেই তারা পুলিশের পক্ষ থেকে সেটা জানানো হচ্ছে। স্বপ্না, বেশ, ধন্যবাদ শুভময়। এই বিষয়ে আরো একবার আপনাদের জানাবো যে গতকাল যে নির্যাতিতা, সেই নির্যাতিতা কি জানাচ্ছে, গতকাল জানিয়েছে তিনি কি অভিযোগ করছেন শোনাবো। কাল ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল। কি খারাপ কাজ করে? যাকে বলা যায় ধর্ষণ করার। কে করেছিল? জাহিদ আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি, কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। পাশাপাশি আপনাদের জানাবো যে এই ঘটনা শুধুমাত্র গতকালের নয়, 2022 সাল থেকে এই ফ্যাসিলিটি ম্যানেজার তিনি এমনই ধরনের কাজ করে আসছিলেন এবং 2022 সালে এক মহিলার সঙ্গে তিনি এই ধরনের কাজ করেছিলেন, এমন কটাক্ষ, এমন এই ধরনের কাজ করেছিলেন। এবং এই বিষয়ে নির্যাতিতা কি জানাচ্ছেন শোনাবো। আমার সাথে এটা হয়েছিল 2022 সালে, কোভিড শেষ হওয়ার পরে থার্ড ফ্লোর শুরু হওয়ার পর ঠিক আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল। আর আমি খুব গরিব ফ্যামিলি থেকে, মানে অনেক অনেক কষ্টে আমার বাবা মা ওখানে কাজে ঢুকিয়েছে, তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি নিজের মান সম্মানের সব কিছুর জন্য।
আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রীর রহস্য মৃত্যু হয়েছে, এবার সেই মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করা হলো। খুনের মামলা রুজু করলো ওই ছাত্রীর পরিবার। লালবাজারে খুনের মামলা দায়ের করা হয়েছে, দায়ের করেছেন মৃতের বাবার। যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। আজ লালবাজারে যান মৃত অনামিকার বাবা। পুলিশ কমিশনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রীর রহস্য মৃত্যু হয়েছে, ইতিমধ্যেই তার খুনের মামলা রুজু করলো তার পরিবার। আর কি জানা যাচ্ছে? দেখো, অনামিকা মন্ডলের বাবা আগে থেকেই দাবি করে আসছেন যে তার মেয়ের মৃত্যুর ঘটনাটি নিশ্চয় কোনো দুর্ঘটনা এবং এই ঘটনা থাকতে পারে। আজকে অনামিকার বাবা এবং মা দুজনেই গিয়েছিলেন যাদবপুর থানায় এবং তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে খুনের ধারায় মামলা রুজু হয়েছে এবং সেভাবেই তদন্ত প্রক্রিয়া এগোবে। এবং অনামিকার মন্ডলের পরিবার তারা আজকে গিয়েছিলেন লালবাজারে। সেখানেও তারা সিপি মনোজ ভার্মার সঙ্গে দেখা করেন। তাদের যা অভিযোগ রয়েছে, যা বক্তব্য রয়েছে, সমস্ত কিছু তারা লালবাজারের আধিকারিকদের জানিয়েছে এবং সবটা মিলিয়ে তদন্ত পরবর্তীকালে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং আজকে 3 জন পড়ুয়াকেও ডাকা হয়েছিল। অনামিকার যারা সহপাঠীরা রয়েছেন, যারা ওই দিন ড্রামা ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি অনামিকার মোবাইল ফোনটিও সিজ করা হয়েছে, সেখানকার কল ডিটেলসও খতিয়ে দেখা হয়েছে। ধন্যবাদ মৌমিতা। যাদবপুরে ছাত্রী মৃত্যুতে খুনের মামলা রুজু। লালবাজারে খুনের মামলা দায়ের মৃতের পরিবারের। যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। আজ লালবাজারে যান মৃত অনামিকার বাবা। পুলিশ কমিশনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি এবং অনামিকার 3 বন্ধুকে ফের জিজ্ঞাসাবাদ। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় ফের যাদবপুর ক্যাম্পাস। শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো অভিযোগ করছেন যে সিপিএম ও তৃণমূলকে একযোগে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। যাদবপুরে অতি বাম ও মাকুড়া আড্ডা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে চরস গাছার আসর। অতি বাম মাকুদের আড্ডা বিশ্ববিদ্যালয়। বিজেপি এলে যাদবপুর সাফ করে দেবে, এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। কোনো লাভ হবে না, সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দে মাতরমও গাইতে দেবে না। যাদবপুরে আলট্রা লেফট যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না, অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা হয়, যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে ওখানে, এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেটা তৈরি করতে দেয় না। এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন। তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান। বিজেপিকে আনুন, সাফ করে দেবো আমরা। একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করে দেবো। আপনারা শুনলেন যে বিরোধী দলনেতা নিশানা করছেন সিপিএম ও তৃণমূলকে এবং এই বিষয়ে তৃণমূল ও সিপিএম কি বলছেন শোনাবো। শুভেন্দু বাবু সুবিধা অনুযায়ী মত পাল্টান এবং প্রয়োজনে মিথ্যে কথা বললেন। আমি শুধু শুভেন্দু বাবুকে মনে করিয়ে দেব যে আরজিকরের যখন আন্দোলন চলছিল, রাত দখলের আন্দোলন, তখন বিজেপি আর এই আলট্রা লেফট গুলো কেন পাশাপাশি স্লোগান দিচ্ছিল? দাবি 1, দফা 1, মমতার পদত্যাগ, এসব বলেননি? সে তো গলায় সুর মিলিয়ে এই আলট্রা লেফট, এই যাদবপুর আর এই প্রেসিডেন্সি, কিছু ডাক্তার, সব মিলিয়ে তো শুভেন্দু বাবুরা একাকার হয়ে গিয়েছিলেন। সব রং এক হয়ে গিয়েছিল। বিজেপি, আলট্রা লেফট, সিপিএম, মনে নেই শুভেন্দু বাবুর সেটা? আজকে আবার বলছেন লালন পালন করেন তৃণমূল এদের বিরোধিতা প্রথম দিক থেকে করে এসছে, আজও করছে। এরা বেঁচে আছে কাদের পয়সায়? পয়সাটা কে দেয়? এই পয়সাটা দেয় বিজেপি। এই পশ্চিমবঙ্গে যারাই তৃণমূল বিরোধী একটু দেখে যে কোনো আন্দোলন, তারা আলট্রা লেফট হোক বা অন্য কেউ হোক, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। কিংবা ভারত সেবাশ্রম সংঘের একটা অংশ হোক,
শুভেন্দু ঝাঁপিয়ে পড়ে পয়সা কড়ি দিয়ে তাদের লাল। দেখুন, শুভেন্দুদের সঙ্গে তো শিক্ষার লেখাপড়ার কোনো যোগাযোগ নেই, তাই বোধহয় ওরা জানেন না যে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাগত মানে ভারতবর্ষের 1 নম্বর জায়গায় আছে। শুভেন্দুবাবুরা যদি শিক্ষা নিয়ে এতই চিন্তিত হতেন তাহলে যাদবপুরকে এক্সেলেন্ট ইউনিভার্সিটি হিসেবে দেওয়ার জন্য 1000 কোটি টাকা দেওয়ার কথা ছিল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে। সেই টাকাটা দিলেন না কেন? সেই টাকাটা না দেওয়া সত্ত্বেও যাদবপুর তার গুণমান বজায় রেখেছে। শুভেন্দু বাবুরা বা মমতা দেবীরা এরা তো যাদবপুরের যে কৃতিত্ব নিয়ে কথা বলেন না। যাদবপুরে একটি মেয়ে মারা গিয়েছে, তার আসল তথ্য কারণ জানা দরকার, এবং সেজন্য সেখানে গাঁজা মদের চা, সেটা শুভেন্দু যে কথা বলেন অভিষেক একই কথা বলে। সুতরাং ওরা শিক্ষা প্রাঙ্গণ নিয়ে যত কম কথা বলবেন তত দেশের শিক্ষার পক্ষে ভালো, আর ওরা শিক্ষা নিয়ে কথা বললে শিক্ষা তুলে দেওয়ার পরিকল্পনা। শুভেন্দুবাবু এবং তার প্রাক্তন দল গোপনে গোপনে দুজনের মধ্যে হাত দেখা দেখে বোঝাপড়া আছে, তারা একসঙ্গেই যাদবপুর প্রেসিডেন্সি এই সমস্ত খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার পরিকল্পনা করছে। শুভেন্দুবাবুদের কথা জবাব দেওয়ার জন্য কোনো তো বুদ্ধিবৃত্তি শিক্ষার প্রয়োজন হয় না। ওই মাকু শেকু এই সমস্ত কথা কারা বলে? আমরা দেখি চায়ের দোকানে বসে যারা আড্ডা মারে 24 ঘন্টা তারা এইসব কথা। নরেন্দ্র মোদীর কলকাতা সফরে শেষ বেলায় বিতর্কে পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়কে বিমানবন্দরের ভিভিআইপি জোনে ঢুকতে বাধা, ছাড় দেওয়া হলো রাজ্যের মন্ত্রী সুজিত বসুর কনভয়কে। একই যাত্রার ভিন্ন ফল নিয়ে জোর তরজা, বৈষম্য মানা হবে না বলে হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রীর। স্বাধিকার ভঙ্গের নালিশ লোকসভার অধ্যক্ষকে। পুলিশের বিরুদ্ধে বারবার দ্বিচারিতার অভিযোগ করে সরব হতে দেখা গেছে রাজ্য বিজেপিকে। ফের একবার সেই অভিযোগ আনল তারা। কেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ি বিমানবন্দরের ভেতরে প্রবেশে বাধা দিল পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলল পদ্ম শিবির। ঘটনার সূত্রপাত সোমবার। কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, কিন্তু প্রোটোকলের দোহাই দিয়ে ভিভিআইপি জোনে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়কে বাধা দেয় পুলিশ। ফলে বাধ্য হয়ে হেঁটে যেতে হয় সুকান্ত মজুমদারকে। অথচ এই ঘটনার কিছুক্ষণ পরেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর কনভয়কে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। এই দ্বিচারিতা নিয়েই সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বৈষম্য মানা হবে না বলে দিয়েছেন হুঙ্কার। সেই সঙ্গে লোকসভার স্পিকারের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেসের মধ্যে। আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম? তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে? তা কি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকে। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো, দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো। যদিও সুকান্ত মজুমদারের অভিযোগকে পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অযথা রাজনীতির অভিযোগ করেছে তারা। বিমানবন্দরে প্রবেশ করে তৃণমূল বিজেপি চাপানুতরের মধ্যেও ঘটনাটি ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। কেন একই যাত্রায় ভিন্ন ফল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই সঙ্গে পুলিশের ভূমিকারও নিন্দা করা হচ্ছে। নিউজ টাইম। খেজুরিতে 2 বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। আপনারা জানেন যে খেজুরিতে যে 2 বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল সেই ঘটনায় এবার ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফের মেডিকেল বোর্ড গঠন করতে হবে এবং দ্বিতীয় ময়না তদন্তে যে আঘাতের চিহ্ন মিলেছে সেই আঘাত নিয়ে এবার রাজ্যকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 18 সেপ্টেম্বর রিপোর্ট জমার নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের। খেজুরিতে যে 2 বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে সেই মৃত্যুতে এবার মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে যে আঘাতের চিহ্ন রয়েছে তা নিয়ে রাজ্যকে ব্যাখ্যা দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক। প্রিয়াঙ্কা,
হাইকোর্ট থেকে রীতিমতো নির্দেশ দেওয়া হয়েছে যে ফের মেডিকেল বোর্ড গঠন করতে হবে খেজুরিতে, যেই 2 বিজেপি কর্মী মৃত্যু হয়েছে। আর কি নির্দেশ দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা? একেবারে দেখো, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে খেজুরির জোড়া রহস্য মৃত্যুতে মেডিকেল বোর্ড গঠন করতে হবে এবং এসএসকেএম এর চিকিৎসকরা যে দ্বিতীয় পোস্টমর্টম করেছিল সেই রিপোর্টে একজনের দেহে 24টি এবং অন্যজনের দেহে কিন্তু বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছিল। রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিন্তু নতুন বোর্ড গঠন করে ওই রিপোর্টের আঘাতগুলি কিন্তু নিয়ে ব্যাখ্যা দিতে হবে, অর্থাৎ কোথায় কোথায় যে এই আঘাতের চিহ্ন রয়েছে এবং সেই আঘাতের চিহ্নের সম্ভাব্য কারণগুলি কি পুরো ব্যাখ্যা কিন্তু দিতে হবে এবং তার মধ্যে কোন আঘাতগুলি মৃত্যুর কারণ হতে পারে সেটাও কিন্তু জানাতে হবে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, গোটা রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ মতামত দিতে হবে এই নতুন বোর্ডকে এবং আগামী 18ই সেপ্টেম্বর এই রিপোর্ট তলব করা হয়েছে। স্বপ্না, বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আনন্দপুরের গুলশান কলোনিতে যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে ইতিমধ্যেই, সেই দুষ্কৃতী তাণ্ডবের যে মাস্টার মাইন্ড তিনি কিন্তু এখনো পর্যন্ত ফেরার, অর্থাৎ কলকাতা পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি। যদিও এই মাস্টার মাইন্ড তিনি কখনো ফেসবুকে রিল বানাচ্ছেন, কখনো ভিডিও পোস্ট করছেন, কিন্তু এখনো পর্যন্ত কেন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি, কেন ফেরার এই মাস্টার মাইন্ড, সেই প্রশ্ন উঠছে। পুলিশের খাতায় ফেরার হয়েও ফেসবুকে সক্রিয়, ফেসবুকে কখনো তিনি রিল বানাচ্ছেন, কখনো ভিডিও পোস্ট করছেন এই মিনি ফিরোজ। আনন্দপুরের যে গুলশান কলোনিতে যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে, আনন্দপুরে গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব, এখনো ফেরার মাস্টার মাইন্ড মিনি ফিরোজ। এবং গত 2 দিন ধরে তিনি ফেসবুকে সক্রিয়, তিনি কখনো রিল করছেন, তিনি কখনো ভিডিও করছেন এবং কি রিল আর ভিডিও তিনি করেছেন আপনাদের একবার দেখাবো। और आपने हमारा शांत रूप देखा है महोदय, आशा करते हैं कि हमारा रौद्र रूप देखने को ना मिले, अन्यथा जन्म का पश्चाताप मृत्यु तक रहेगा। हम लोग सुशांत कुमार घोष के आदमी हैं, हम लोग अच्छा काम करने वाले आदमी हैं, हम लोग सामाजिक काम करने वाले आदमी हैं। तो ये जो मिराज मियाँ, ये जो नाना बुड्ढा जो है बेवकूफ, बहुत सियाना बनता है। तुम बेवकूफ 1998 और 99 में जिला नवादा थाना बुदेलखंड एक लड़का का तुम जान लेके गया हुआ, तुम मर्डर आसामी हो। फिर से बोल रहे हैं, ये मिराज मियाँ जिसे सब नाना नाना कहते हैं, ये एक बंदा का जान लिया हुआ है। इसका मामा का नाम कल्लन का भांजा का जान लिया हुआ है ये। भैया हम तो आज तक किसी का जान नहीं मारे भैया, मारपीट धक्का मुक्की होता है। खुद बेटा मर्डर आसामी अपने और हमको बना रहा है एंटी सोशल। बाप रे बाप, सुशांत कुमार घोष का कदम से कदम मिला के चलने वाला आदमी एंटी सोशल, हाँ वो भी मर्डर आसामी। श्री सुशांत कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं, तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई। आप क्या बोले थे कि फिरोज हम लोग का जितना बहुत जरूरी है, नहीं तो अमुक लोग ना আমাদেরকে খেয়ে ফেলবে। কোন লোক? অর্থাৎ আপনারা একদিকে দেখলেন 13 তারিখে ভিডিও পোস্ট করেছে এই মিনি ফিরোজ, পাশাপাশি গতকালও তিনি ভিডিও পোস্ট করেছেন এবং সুশান্ত ঘোষকে রীতিমতো তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত ফেরার, অর্থাৎ পুলিশ কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি এই মিনি ফিরোজকে। এই নিয়ে গত 12 তারিখ সুশান্ত ঘোষ তিনি কি বলেছিলেন শোনাবো। না, এটা পুলিশের নিষ্ক্রিয়তা আমি ঠিক বলবো না, তবে এটা বলতে পারি আর একটু সক্রিয় হলে কালকে ঘটনাটা এড়ানো যেত।
আমরা সেভারাল টাইম ওসির সঙ্গে যোগাযোগ করেছি, বলেছি যেরকম জিনিস হতে পারে, বাইরের ছেলেরা জড়ো হচ্ছে, আর্মস ঢুকছে, সেভারাল টাইম বলা হয়েছিল, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেটাকে ইগনোর করা হয়েছে, যার ফলে গতকাল হয়েছে। এবং কাল তো রীতিমতো পুলিশকেও চ্যালেঞ্জ করা হয়েছে, পুলিশ প্রোটেকশন থাকা অবস্থায় সেখানে রাত্রিবেলা আবার বোম মেরেছে। যদিও যে উদ্দেশ্য নিয়ে করছে সেটা সফল হবে না, রাতের অন্ধকারে যখন লোকজন থাকছে না করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো আতঙ্কিত হচ্ছে। পুলিশের আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। যাদের গ্রেপ্তার করেছে আইওয়াস, এখনো যারা মেইন কালপিট তাদেরকেও অ্যারেস্ট করেনি। এলাকার দখল না, একটা সময় তো এরা অঞ্চলটাকে শাসন করতো, তো আমি ওখানে যাওয়ার পরে সেটা বন্ধ হয়েছে, 4 বছর ধরে এরা ঢুকতে পারে না। এখন আবার কোনো একটা শক্তির হয়তো ইন্ধন পেয়েছে, সেটার জন্য চেষ্টা করছে একটু ঠোকরাবার, কিন্তু লাভ কিছু হবে না। মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছে, এরপর মানুষের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তার দায়ভার আনন্দপুর থানাকে নিতে হবে। দুটো পোস্টিংয়ের যে পুলিশ থাকে তারা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। ইভেন আনন্দপুর থানার ভূমিকা খুবই হতাশজনক। বেটিং চক্রের তদন্তে নেমে সরকারি হাই স্কুলের শিক্ষকের শ্বশুরবাড়ি ও 2 মূল পান্ডার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি জুয়ার টাকা উদ্ধার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় বালুরঘাটের ফরেস্ট রোডের একটি বাড়িতে তল্লাশি চালায়। বাড়ির বেডরুম ও ঠাকুর ঘর থেকে প্রায় নগদ কোটি টাকা উদ্ধার হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে ওই শিক্ষক সহ মোট 14 জনকে। বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে বেটিং চক্রের রমরমা দক্ষিণ দিনাজপুরে। বেআইনি এই চক্রে পড়ে বেশ কয়েকজন যুবকের মৃত্যু ও বহু পরিবার সর্বশান্ত হয়েছে। অভিযানে নেমে বেশ কয়েকদিন আগে 12 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন হোটেল ব্যবসায়ী পিন্টু ঘোষ। পুলিশ জানতে পারে এই চক্রের মূল পান্ডা মোট 3 জন। ধৃত পিন্টু ছাড়াও বাকি 2 জন অপূর্ব সরকার ও কুণাল দাস। গ্যাংটকে গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি তাদের। পুলিশ সিকিমের গ্যাংটক থেকে অপূর্ব সরকার ও কুণাল দাসকে গ্রেফতার করে। অপূর্ব গঙ্গারামপুর এলাকায় নয়াবাজার হাই স্কুলের শিক্ষক। আদালতের নির্দেশ পেয়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। তাকে জেরা করে পুলিশ বালুরঘাটের রঘুনাথপুরে ফরেস্ট রোড এলাকায় তার শ্বশুরবাড়িতে বেটিংয়ের টাকা লুকিয়ে রাখার কথা জানতে পারে। রবিবার সন্ধ্যায় অপূর্ব শ্বশুরবাড়িতে হানা দিয়ে 1,17,00,000 টাকা উদ্ধার করে পুলিশ। এদিন রাতে গঙ্গারামপুর শহরে অপূর্ব কুণালের বাড়িতে হানা দিয়ে আরো কয়েক লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। সোমবার দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, বেআইনি বেটিং চক্রের মোট 14 জনকে গ্রেফতার করা হয়েছে। মোট 1,34,97,000 টাকা উদ্ধার হয়েছে। রেড করার পরে কেস নাম্বার 570/25 আন্ডার প্রপার সেকশনস অফ বিএনএস অ্যান্ড গ্যাম্বলিং অ্যাক্ট করা হয়েছে গঙ্গারামপুর থানায়। और সেদিনই 12 লোককে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে আর 2 লোকের নাম উঠে এসেছে, অপূর্ব সরকার ও কুণাল দাস, যাদেরকে আমরা পরে 2 দিন আগে গ্যাংটক থেকে অ্যারেস্ট করলাম। মানে ওই অপূর্ব সরকারের ইনলজের বাড়ি থেকে অ্যারাউন্ড 1.17 করোড় টাকা সিজ হয়েছে। এই ঘটনায় যাতে পুনরাবৃত্তি না হয় চাইছেন বালুরঘাটবাসী। বেটিংয়ের মাধ্যমে যে প্রচুর ফ্যামিলি এবং প্রচুর ইয়াং জেনারেশন সর্বশান্ত হয়ে যাচ্ছে, এটা সত্যিই খুব খারাপ দিক। যাতে বিগত দিনে আমাদের প্রশাসন এবং পুলিশ কর্তার আধিকারিক যারা আছেন এবং আমরা জেলাবাসী হয়েও চাইব যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চক্রের বাকিদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। নিউজ টাইম। সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। ওয়াকফ আইনে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। গোটা আইন স্থগিত করার প্রয়োজন নেই, তবে ওয়াকফ সম্পত্তি নিয়ে জেলা শাসকের অধিকার খর্ব করল সুপ্রিম কোর্ট। জাতীয় ওয়াকফ বোর্ডে 4 জনের বেশি অমুসলিম সদস্য রাখা যাবে না, অন্তর্বর্তী নির্দেশে জানালো প্রধান বিচারপতির বেঞ্চ। ওয়াকফ আইনে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল। 22 মে এই মামলার শুনানি শেষ হয়। এরপর শীর্ষ আদালত রায় স্থগিত রেখেছিল। সোমবার অন্তর্বর্তী নির্দেশ দেয় প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এজি মাসির বেঞ্চ। শীর্ষ আদালত জানায়, ওয়াকফ আইন স্থগিতাদেশ নয়, তবে আইনের বেশ কয়েকটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট মত জানিয়েছে। ওয়াকফ আইনে বলা ছিল, জেলা শাসক বিতর্কিত সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
যতক্ষণ না মামলার নিষ্পত্তি হচ্ছে জেলা শাসক সম্পত্তির মালিকানা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সম্পত্তির মালিকানা নিয়ে সিদ্ধান্ত হবে ট্রাইব্যুনালে। ওয়াকফ বোর্ডও নতুন করে গঠন করার সংস্থান রয়েছে নয়া আইনে। ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল, সেই নির্দেশের চ্যালেঞ্জ করেছিল মামলাকারীরা। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ জানালো, রাজ্য ওয়াকফ বোর্ডে 3 জনের বেশি এবং জাতীয় ওয়াকফ বোর্ডে 4 জনের বেশি অমুসলিম সদস্য থাকতে পারবে না। ওয়াকফ বোর্ডের প্রধান অমুসলিম হতে পারবেন বলা হয়েছে নতুন আইনে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি, তবে মৌখিকভাবে জানিয়েছে অমুসলিম কেউ বোর্ডের প্রধান না হওয়াই ভালো। মুসলিম ধর্ম গ্রহণ করার 5 বছর পরই ওয়াকফ সম্পত্তি দান করা যাবে। আইনের এই ধারায় স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। नए वाले वक्फ कानून को जो माननीय सुप्रीम कोर्ट में चैलेंज किया गया था, उसके विभिन्न धाराओं को सुप्रीम कोर्ट में चैलेंज किया गया था और ये मांग की गई थी कि जो पुराना वाला कानून बहाल किया जाए, नए वाले कानून पर रोक लगाई जाए। लेकिन उसमें माननीय सुप्रीम कोर्ट ने अधिकांश जो मांगे थी उसको नकार दिया है। केवल ये मांग किया, ये एक्सेप्ट कर लिया है कि भाई जो पहले जो अभी व्यवस्था दी गई है कि जो आदमी 5 साल तक प्रैक्टिस करेगा केवल वही वक्फ कर पाएगा, उस सेक्शन को रोका है। बाकी और सरकार ने जो कानून बनाया है उन पे रोक लगाने से इनकार कर दिया है। ये इंटरिम ऑर्डर है। फाइनल हियरिंग जब होगी तो उसके बाद फाइनल डिसीजन होगा। नॉन मुस्लिम मेंबर्स के बारे में ये भी कहा है कि जब तक रूल नया नहीं फ्रेम हो जाता है तब तक यथास्थिति बनी रहेगी। नया रूल जब फ्रेम हो जाएगा उसके बाद इसका फाइनल डिसीजन होगा। अभी कानून बनाया गया था, उस कानून को बहुत हद तक जो वक्फ के प्रोटेक्शन के सिलसिले में जो बहस थी उसको एड्रेस करते हुए कोर्ट ने 4 बातें जो कही हैं जो इम्पोर्टेंट है। एक तो ये है, उसी तरह वक्फ बोर्ड की जहां तक बात है उसको भी काफी वेग रखा था स्टैट्यूट में, तो उसको भी लिमिट कर दिया गया है कि 3 से ज्यादा नॉन मुस्लिम नहीं हो सकते। जो 3 और मेन इश्यूज थे जिस पर यह कहा गया था कि चीफ एग्जीक्यूटिव ऑफिसर जो होते हैं सेक्शन 23 में जो पहले मुस्लिम होते थे, उसके बारे में काफी बहस की गई थी। तो कोर्ट ने कहा है उसको हम अभी स्टे नहीं कर रहे हैं, लेकिन जहां तक हो सके गवर्नमेंट को कंसिडर करना चाहिए कि वो मुस्लिम हो तो बेहतर है। बाकी जो कोर इश्यूज थे उसमें ये था कि कलेक्टर का जो पावर था 3C में प्रोवाइजो जोड़कर कि जब तक वो प्रॉपर्टी डिसाइड नहीं हो जाती तब तक वो वक्फ नहीं मानी जाएगी और रेवेन्यू रिकॉर्ड में उसकी एंट्री नॉन वक्फ कर दी जाएगी, उसको कोर्ट ने क्लियरली स्टे कर दिया है। तो वो एक बहुत अच्छा ऑर्डर है। वक्फ के प्रोटेक्शन के लिए ये एक बहुत लैंडमार्क ऑर्डर है। স্থগিতাদেশ মেলেনি, তবে সুপ্রিম কোর্টের নির্দেশে আইনের অনেকগুলি ধারায় পরিবর্তন করতে হবে বলে মনে করছে আইনি মহল। নিউজ টাইম। প্রাইম টাইম আজ এ পর্যন্তই। বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইন বৃষ্টির সঙ্গে।